দর্শক স্বাগত জানাচ্ছি দীপ্ত টেলিভিশনের বিশেষ টক শো এন মোহাম্মদ প্রেজেন্টস দ্য হট সিট। এই অনুষ্ঠান প্রতি বৃহস্পতিবার রাত 11:35 আমরা হাজির হই একজন বিশেষ অতিথিকে নিয়ে। আজকেও আমাদের স্টুডিওতে একজন বিশেষ অতিথি এসেছেন, যিনি আইন পেশায় কাটিয়ে দিয়েছেন 30 বছর, হয়েছেন এই রাষ্ট্রের 17তম অ্যাটর্নি জেনারেল। ব্যক্তিগত কারণ দেখিয়ে গত বছরের ডিসেম্বরে তিনি পদত্যাগ করেছেন তার এই রাষ্ট্রীয় দায়িত্ব থেকে এবং বেছে নিয়েছেন জনগণের ভোটের রিস্ক শব্দটি এই কারণে ব্যবহার করছি যে তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন 81 অর্থাৎ ঝিনাইদহ 1 থেকে বিএনপির মনোনীত নির্বাচিত প্রার্থী। তাকেই আজকে স্বাগত জানিয়েছি। চলুন দর্শক তার সঙ্গেই আলোচনায় যুক্ত হই। স্বাগত জানাচ্ছি মোহাম্মদ আসাদুজ্জামান, সাবেক অ্যাটর্নি জেনারেল এবং বর্তমানে ঝিনাইদহ 1 আসনের বিএনপির মনোনীত প্রার্থী। অনেক কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন। যে বিষয়টি নিয়ে প্রথমেই শুরু করতে চাই, আপনি রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন এবং এটা পরিবর্তিত সময়ে 5ই আগস্টের পর যে বিপ্লব, তারই প্রেক্ষাপটে আপনার নিয়োগ হয়েছিল এবং দায়িত্ব পালন করেছেন। রাষ্ট্রের দায়িত্ব পালন করে এখন আপনি একটি দলের প্রতিনিধি। এই দুই জায়গায় মানে কোনো ব্যত্যয় তৈরি হয় কিনা আইনের জায়গা থেকে? কোনো ব্যত্যয় নাই। প্রথম কথা হলো, মানুষ হিসেবে প্রত্যেক মানুষেরই একটি রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থাকে। আর যারা রাজনীতি করে, আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন থেকে আমি রাজনীতির সাথে সম্পৃক্ত। রাজনীতি আমার প্যাশন। আমি রাজনীতিতে এসেছি। আমি অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব নেওয়ার আগেও আমার চিন্তাই ছিল যে আমি আলটিমেটলি ইলেকশন করব। আমি দীর্ঘদিন ধরে মাঠে কাজ করছি। 2018 সালেও আমি বিএনপির মনোনয়ন পেয়েছিলাম। আমি সেই কারণেই যখন নির্বাচন সামনে আসলো, আমি আমার দায়িত্ব থেকে পদত্যাগ করে আমি নির্বাচন করতে এসেছি। আইনগতভাবে আমার পদত্যাগ করার কোনো প্রয়োজন ছিল না, কারণ আমি রাষ্ট্রের আইনজীবী। রাষ্ট্রের আইনজীবী হিসাবে আমি যতদিন দায়িত্ব পালন করেছি, আমি বিশ্বাস রাখি আমি কখনো নিরপেক্ষতা ক্ষুণ্ণ করি নাই এবং আমি নিরপেক্ষভাবে এই বিচার বিভাগকে, রাষ্ট্রের স্বার্থকে এবং বাংলাদেশের মানুষের জুলাই বিপ্লব বুকে ধারণ করে যেভাবে চলা উচিত আমি চেষ্টা করেছি সেইভাবেই চলতে। সুতরাং ওইটার সাথে এটা সাংঘর্ষিক হবে এরকম কোনো জিনিস আমি মনে করিনি এবং দৃশ্যমানও হয়নি এরকম। কিন্তু এই দুই সত্তাকে কিভাবে আলাদা করলেন? ব্যক্তির যে সত্তা বা আপনার যে রাজনৈতিক ক্যারিয়ারের যে সত্তা, সেই সত্তার সাথে অ্যাটর্নি জেনারেলের সত্তা, এই দুই সত্তাকে আলাদা করতে গিয়ে কোন ধরনের চ্যালেঞ্জে পড়েছেন? আপনি তো এর আগে মানবাধিকার বিষয়ক উপদেষ্টাও ছিলেন এবং খালেদা জিয়ার উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এই কারণে আমি অ্যাটর্নি জেনারেল আলাদা করতে পারার যোগ্যতা আছে বলে আমি অ্যাটর্নি জেনারেল। আমার দৃষ্টিভঙ্গি, আমার সিদ্ধান্ত, আমার নৈতিকতা, আমার প্রফেশনালিজম যদি স্বচ্ছ না হয়, আমি কি করতে যাচ্ছি, কি করা উচিত, সেটা যদি আমি স্পষ্ট ধারণা না রাখি, তাহলে এটাকে আলাদা করার সুযোগ থাকে না। আমি জানতাম আমার কি করা উচিত, আমি কি করছি। আপনি দায়িত্ব নেওয়ার পর এই রাষ্ট্রে অনেকগুলো গুরুত্বপূর্ণ মামলা হয়েছে এবং যার বেশিরভাগই রাজনৈতিক মামলা এবং 5 আগস্ট পরবর্তী মামলা। এই জায়গাটাতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আপনার জন্য কি ছিল? আমার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের জন্য একটা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন গিয়েছিল। আমি মনে করি এটা একটা ওই সময় সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল। এই মামলায় আমাকে সেই রিট পিটিশনকে অপোজ করতে হয়েছে। কিন্তু আমি আদালতের সামনে যখন দাঁড়িয়েছি, আমার বিবেক, আমার প্রফেশনালিজম, আমার সততা, নৈতিকতা আমাকে যেটা বলেছে যে আইনসঙ্গতভাবে যে সাবমিশন দেওয়া দরকার আমি সেই সাবমিশনই দিয়েছি। কারণ একটা রিট পিটিশন মেনটেনেবিলিটির কোশ্চেন থাকে, মেরিটের কোশ্চেন থাকে। আমি সেই জায়গায় যেয়ে দেখেছি, আমি ইমোশনের জায়গা থেকে দেখি নাই ওখানে। কোন পেশাটাকে উপরে রাখবেন, আইন পেশাকে নাকি এই যে রাজনৈতিক, যেটা এখন আপনার দুইটা ডিস্টিংক্ট অ্যান্ড সেপারেট। আমি যখন আদালতের সামনে যাব, আমি যখন একজন মক্কেলের মামলা নেব, মামলা নেওয়ার আগে আমার বিবেচনা করা উচিত তার মামলা আমি নেব কি নেব না। কিন্তু যে মুহূর্তে আমি মামলা নিয়ে ফেলবো, তখন আমাকে ওই পেশার জায়গা থেকে আমাকে কেউ সরাতে পারবে না।
বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে অনেক প্রশ্ন উঠেছে বা উঠেছিল। এখন যে স্বাধীন বিচার বিভাগের সচিবালয় তৈরি হলো, এটা কি আগামীর যে বিচার প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে স্বচ্ছ করতে সহায়তা করবে বলে মনে করেন? বাংলাদেশ পার্সপেক্টিভে বলছি, কারণ এটার যে ফরম্যাট, সেই ফরম্যাট আসলে কার্যকর কিনা এটা সামনে বোঝা যাবে। এটা নিয়ে অনেক দ্বিমত আছে, অনেক ডিবেট আছে, বাট আমাদের কথা হলো আমাদের সামনের দিকে আগাতে হবে। সামনের দিকে যদি আমরা এগোতে চাই তাহলে সমস্ত ক্ষেত্রেই আমাদের ঝুঁকি নিতে হবে। এটা একটা ঝুঁকির মনে করেন, বাট এটা ওভারকাম করা সম্ভব হবে বলে আমি মনে করি। এবং নিম্ন আদালত বা উচ্চ আদালত, আমরা যেটাই বলি, বিগত 15-17 বছরে আমরা প্রতিটি মামলার ক্ষেত্রেই দেখেছি। ইভেন কি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, বর্তমানে যিনি চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছেন তারেক রহমান, এই মামলাগুলো নিয়ে আপনাদের আইনজীবীরাও প্রচণ্ড রকম লড়েছে, কিন্তু শেষ পর্যন্ত কোনো সফলতা পায়নি। এই ব্যর্থতার দায় তো আপনাদের উপরে বর্তায় নাকি? নট নেসেসারিলি। এই ব্যর্থতা আইনজীবীদের না, এই ব্যর্থতা বাংলাদেশের দুর্বৃত্তায়ন রাজনীতির, এই ব্যর্থতা ফ্যাসিজমের, এই ব্যর্থতার বা দায়ভার ফ্যাসিজমের। এই ব্যর্থতা যদি বলি তাহলে বাংলাদেশের বিচার বিভাগের এবং তৎকালীন প্রধান বিচারপতি থেকে শুরু করে যারা দীর্ঘদিন ধরে এটাকে নার্সিং করে এসেছেন আমি তাদের মধ্যে একজনকে বলবো, খায়রুল হক, যিনি বাংলাদেশের বিচার বিভাগকে পলিটিসাইজড করে গেছেন প্রথম। সৈয়দ মাহমুদ হোসেন একজন, এ ধরনের প্রধান বিচারপতি বাংলাদেশকে বিচার বিভাগ কেমনভাবে কলঙ্কিত কলুষিত করে গেছেন, যার থেকে বিচার বিভাগ ঘুরে দাঁড়াতে পারেনি। যার থেকে বিচার বিভাগের আমরা দেখেছি রাজনৈতিক মামলাগুলোতে সন্ধ্যার পরে মোমবাতি জেলে সাজা দেওয়া হয়েছে রাজনৈতিক প্রতিপক্ষকে। দিজ আর ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি। এই যে পলিটিক্যাল পারসিকিউশন, 60 লক্ষের উপরে বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা গায়েবী মামলা করা হয়েছে। আপনারা দেখেছেন সেই মামলার আসামির মধ্যে 15 বছর 20 বছর আগে মানুষ মারা গেছেন, সেও আসামি আছে। আপনারা মানব জমিনের হেডলাইন দেখেছিলেন, একবার জামিন নিতে এসেছিল 18 নির্বাচনের আগে। একজন মানুষের 2 হাত নাই, 2 পা পঙ্গু, হাঁটতে পারে না, তাকে আসামি করা হয়েছে বোমা নিক্ষেপের মামলায়। আপনারা দেখেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো সব্যসাচী রাজনীতিবিদ, তার বিরুদ্ধে মামলা করা হয়েছে ঢাকার শহরে ময়লার ট্রাক, সেখানে উনি আগুন ধরিয়ে দিয়েছেন। এটা দিবালোকের মতো সত্য। এবং এইসব মামলার অনেক ক্ষেত্রে, অনেক মামলাই ঢাকার সিএমএম কোর্টে এক ঝাঁক শিক্ষিত, সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে পাশ করে মেধাবী মানুষ, জজ, তার চাকরি বাঁচানোর জন্য রাতের বেলায় মোমবাতি জেলে এই সমস্ত রাজনৈতিক মামলায় সাজা প্রদান করেছেন। এটার জন্য গোটা সিস্টেম দায়ী। রাষ্ট্র ব্যবস্থা, রাষ্ট্রযন্ত্রকে রাজনৈতিকভাবে এমনভাবে ব্যবহার করা হয়েছে যেটা এই সিস্টেমটাকে, এই জুডিশিয়ারিকে, এই দেশটাকে ধ্বংসের জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। আপনি দেখেন এদের ব্যাকগ্রাউন্ড, এই যে ফ্যাসিস্ট যে রাজনৈতিক শক্তি, তাদের ব্যাকগ্রাউন্ড যদি চিন্তা করেন, বাংলাদেশের ইতিহাসে প্রথম গুমের শিকার কে হয়েছিল, কারা করেছিল? প্রথম গুমের শিকার হয়েছিলেন কেরানীগঞ্জের সিদ্দিক মাস্টার। জাসদের কৃষক সংগঠনের কৃষক জোটের নেতা ছিলেন। সিদ্দিক মাস্টার যখন আসরের নামাজের সময় অজু করছিলেন, তখন তাকে রক্ষী বাহিনী ধরে নিয়ে যায়, আর সিদ্দিক মাস্টার ফেরেনি। বাংলাদেশে ক্রস ফায়ারের নামে প্রথম হত্যাকাণ্ডের শিকার করা হয় সিরাজ শিকদারকে। 72 থেকে 75 পর্যন্ত কথিত আছে প্রায় 30,000 জাসদের, তৎকালীন একমাত্র বিরোধী রাজনৈতিক দল বলা যায় ইফেক্টিভলি, আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে, বাকশালের বিরুদ্ধে, তাদেরকে হত্যা করা হয়েছিল। এই যে রাজনীতি, এই যে দর্শন, এই যে সংস্কৃতি, এই সংস্কৃতি গোটা সিস্টেমকে কলুষিত করে ফেলেছে দিনের পর দিন। আপনি দেখেন 2009 সালে ক্ষমতায় আসার পরে তারা বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করলেন, বাংলাদেশের ব্যুরোক্রেসি ধ্বংস করলেন, পুলিশ ধ্বংস করলেন,
সেনাবাহিনীর মধ্যে হাত দিলেন, বিচার বিভাগকে কি পরিমাণ মানে ইসের জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। বিচারপতিরা, চিফ জাস্টিস, বাংলাদেশের একটা সিস্টেম ওয়ার্ক করছিল, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। উনি ওপেন কোর্টে বললেন যে ঠিক আছে, এটা আগামী 2 বছর চলবে। 7 জনই বললেন আগামী দুইটা টার্ম তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে নির্বাচন হবে, এক্সিস্টিং সিস্টেমের আন্ডারে। 16 মাস পরে যে রায় লিখলেন, রিটায়ারমেন্টের পরে যে 16 মাস পরে যে রায় লিখে উনি সেটা বাদ দিলেন। সেই রায় আবার কার্যকর হলো, সেটা কার্যকর হলো। এবং ওইটা দেওয়াটা, প্রথম কথা, ওইটা উনি দিতে পারেন না ওইভাবে। দ্যাট ইজ ইললিগালিটি অ্যান্ড দ্যাট ইজ অলসো দণ্ডবিধি 219 ধারায় শাস্তিযোগ্য অপরাধ, যার সর্বোচ্চ শাস্তি 7 বছর। এই যে বিচার বিভাগ বাংলাদেশের গণতন্ত্র ধ্বংসের পিছনে ভূমিকা রাখলেন, এই ভূমিকা রাখার পিছনে একটি রাজনৈতিক দর্শন কাজ করেছে এবং ওই জজ সাহেবরা সেই দর্শনে বিশ্বাস করতেন। বাংলাদেশের একজন মানুষ চিফ জাস্টিস হয়ে যাওয়ার পরে বা সুপ্রিম কোর্টের একজন বিচারপতি হওয়ার পরে সে শপথ নেয় সে সমস্ত লোভ লালসার ঊর্ধ্বে, সে নিরপেক্ষ, সে কোনো দলবাজি করবেন না, কারো প্রতি রাগ অনুরাগ বিরাগের বশবর্তী হবেন না। এর এই সিস্টেমটাকে ধ্বংস করে দিয়ে এমন জায়গায় নিয়ে গেছে, সেখানে রাজনৈতিক নেতাদের সাজা হচ্ছে, সেই সাজাই ওই সমস্ত নেতাদের আইনজীবীরা অসহায় হয়ে যায়। বিএনপি এবং তার আইনজীবীরা যে লড়াকু মনোভাব নিয়ে, বা জামাতের আইনজীবীরা যে লড়াকু মনোভাব নিয়ে এই সমস্ত মানুষের পক্ষে দাঁড়িয়েছেন, বিনা পয়সায়, পকেটের পয়সা খরচ করে কখনো কখনো, এটাকে আপনারা খাটো করে দেখতে পারেন না। একটা দেশের প্রধান বিচারপতি বাধ্য হলেন, মানে পালিয়ে যাওয়ার মতো বা তাকে জোর করে, আমি সুরেন্দ্র কুমার সিনহার কথা বলছি, এইটা নিয়ে আপনার পর্যালোচনা কি এই বিষয়টাতে? দেখেন, আই ওয়াজ নেভার এ গ্রেট ফ্যান অফ সুরেন্দ্র কুমার সিনহা। এই বিচার বিভাগ, এই গণতন্ত্র হত্যার পিছনে, যদি তত্ত্বাবধায়ক সরকার রায় বাতিলের পিছনে সুরেন্দ্র কুমার সিনহারও অবদান ছিল। বাট যখন বাংলাদেশের সিটিং চিফ জাস্টিসকে এইভাবে বের করে দেওয়া হয়, নাটক সাজানো হয়, আমি মাঝে মাঝে বলি গোয়েবলস বেঁচে থাকলে হয়তো সুরেন্দ্র কুমার গোয়েবলস বেঁচে থাকলে, হিটলার গোয়েবলস বেঁচে থাকলে শেখ হাসিনার কাছে আসতো। সুরেন্দ্র কুমার সিনহাকে অসুস্থ বানালেন, সিটিং চিফ জাস্টিসকে বন্দি রাখলেন, তারপরে তাকে দেশ থেকে বের করে দিলেন। উনি ওনার বইয়ে লিখেছেন ওনাকে লাথি পর্যন্ত মারা হয়েছে বঙ্গভবনে, এত কিছু হয়েছে। এটা তো কোনো ক্রমেই কোনো সভ্য মানুষ, কোনো মানুষ যখন সুস্থ চিন্তা করতে পারে তার সমর্থন করতে পারে না। কিন্তু আইরনিটা হলো, সুরেন্দ্র কুমার সিনহার যারা কলিগ ছিলেন তৎকালীন, আমার সুপ্রিম কোর্টের এতগুলো বিচারপতি, তারা কেউ রুখে দাঁড়াননি। তাদের চাকরির ভয় অথবা তাদের দুর্বৃত্তায়ন রাজনৈতিক দর্শনের প্রতি আনুগত্য, এই দুটাই ওই সময় ফ্যাসিস্টদেরকে আরও শক্তিশালী করেছে। একজন বিচারপতি হয়ে যাওয়ার পর সে যদি এটা রুখে দাঁড়াতো যে আমার দেশের প্রধান বিচারপতিকে এইভাবে বের করে দেওয়া ঠিক না, এটা অন্যায়, ওনারা ন্যায় বিচার করার জন্য বসছেন, নিজের দেশের প্রধান বিচারপতির পক্ষে দাঁড়াতে দাঁড়াননি। হয় অসহায়ত্ব ছিল তাদের, নাই তাদের দুর্বৃত্তায়ন রাজনীতির প্রতি আনুগত্য ছিল। দুটাই অপরাধ, দুটাই কাম্য নয়। কিন্তু এই যে একটা সিস্টেম চালু হয়েছিল বাংলাদেশের জুডিশিয়ারিতে, আপনার কি মনে হয় যে সেইখান থেকে খুব অতি সত্বরেই উঠে আসা সম্ভব? বা এই যে এখন ধরেন সামনে নির্বাচন হলো, আপনারা বা যারাই ক্ষমতায় আসলো, ক্ষমতায় আসার পর সেই একই সিস্টেম আবার চালু হবে না, আবার আনুগত্য তৈরি হবে না? আশাবাদী মানুষ, আমরা স্বপ্ন দেখি। আমাদের নেতা তারেক রহমান বাংলাদেশের মাটিতে পা রেখে যে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন,
প্রায় 17 বছর উনি দেশের বাইরে ছিলেন, এক্সাইলে ছিলেন। প্রায় 17 মিনিট বক্তব্য দিয়েছেন। এই প্রায় 17 মিনিট বক্তব্যে ওনার মুখ দিয়ে কারো প্রতি রাগ, ঘৃণা, বিদ্বেষ কোনো কিছু আসেনি। এসেছে মহানবীর দর্শন অনুসরণ করে ন্যায় বিচারের পথ উন্মুক্ত করবেন এবং সেই পথ ধরে উনি হাঁটবেন। এবং তারেক রহমান সাহেব ইতিমধ্যেই তার চাল চলন, আচার আচরণ, কথাবার্তায় প্রমাণ করেছেন যে উনি বিএনপির নেতার ঊর্ধ্বে উঠে একজন স্টেটসম্যানের মতো আচরণ করছেন। সুতরাং আপনারা যেটা ভয় পাচ্ছেন, আশা করি এরকম ভয় পাওয়ার কোনো কারণ তৈরি হবে না। আমরা এই বাংলাদেশকে 1971 সালের মুক্তিযুদ্ধের মহান শহীদদের আত্মত্যাগের, রক্তদানের প্রতি শ্রদ্ধা রেখে 90-এর গণঅভ্যুত্থানে আগে যারা গণতান্ত্রিক সংগ্রামে রক্ত দিয়েছিলেন তাদের রক্তের প্রতি শ্রদ্ধা রেখে, ফ্যাসিস্ট আমলে যত মানুষ খুন, গুম, মিথ্যা মামলা, হয়রানির শিকার হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা রেখে, সর্বোপরি জুলাই বিপ্লবের শহীদদের আত্মার প্রতি, রক্তের প্রতি শপথবদ্ধ হয়ে আগামী বাংলাদেশ গড়ে তুলব। 24-এর ছাত্র জনতার এই বিপ্লবের পর তো আসলে অনেক পরিবর্তন হয়েছে। তারেক রহমান ফিরে আসা বলেন, আর বাংলাদেশের পরবর্তী যে রাজনীতি বা আপনার অ্যাটর্নি জেনারেল হওয়া, সব কিছু তো এই 24-এর এই ফল। এই বিপ্লবটা কি পরিপূর্ণ বিপ্লব কিনা? এই কারণে বলছি, যারা পালিয়ে গেছে তাদেরই যিনি রাষ্ট্রপতি, আপনি তার কাছেই শপথ নিয়েছেন। এই শপথের আইনগত জায়গা বা এটা নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা? বিপ্লবের দুইটা রূপ। প্রথম কথা হলো বিপ্লবের ক্ষেত্র, বিপ্লবের জয় পরাজয়। আরেকটা হলো বিপ্লবোত্তর সময়। আপনি পৃথিবীর সব বিপ্লবেই দেখবেন, ইভেন রুশ বিপ্লব হয়েছিল সর্বহারা শ্রেণীর নেতৃত্বে, লেনিনের নেতৃত্বে। সফল বিপ্লব হওয়ার পরে লেনিন কিন্তু এসে ক্ষমতা যখন চালাতে গেলেন, তখন জারের যারা প্রতিনিধি ছিলেন তাদেরকে কিন্তু তার প্রশাসনে রেখে দিয়েছিলেন। কারণ বিপ্লব একরকম জায়গা থেকে শুরু করছেন, কিন্তু প্রশাসন চালাতে তো হবে। আপনার এই বিপ্লবের প্রথম যে জায়গাটা গেছে, বিপ্লবোত্তর সময়ে বিপ্লবীরা মনে করেছেন, বিজয়ীরা মনে করেছেন, নেতৃত্ব যারা দিয়েছেন তারা মনে করেছেন আমার দেশ পুরাতন যে সাংবিধানিক কাঠামো আছে সেই সাংবিধানিক কাঠামোই চলবে। সেই সাংবিধানিক কাঠামোই চলতে যেয়ে রাষ্ট্রপতিকে তাদেরকে রাখতে হলো। যদি আমি ওই সংবিধান পুরাটা উড়াই দিতাম, যদি বলতাম যে আমি এই সংবিধান মানি না, নতুন করে সংবিধান লেখা হবে, এইভাবে হবে, ওই সময় যদি যেরকম বলা হতো সেরকমই চলতো। কিন্তু বিজয়ীরা, বিপ্লবীরা ওই সময় যেরকম সিদ্ধান্ত নিয়েছেন যে আমার এই সংবিধান থাকবে, এই সংবিধানকে আমি ঘষা মাজা করে, সংস্কার করে আমি একটি ভালো বাংলাদেশ চাই। ফলে ওই পথে হাঁটতে যে, ওই সংবিধানকে ফলো করতে যে আমাদেরকে রাষ্ট্রপতিকে রেখে দিতে হচ্ছে। রাষ্ট্রপতি যদি পদত্যাগ করতেন বা তাকে যদি সরানো হতো, তখন কিন্তু আমরা স্পিকার যিনি ছিলেন তাকে নিয়ে এসে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করাতে হতো। তাহলে যে লাউ সেই কদু হতো। ফলে যারা বিপ্লব সফল করেছেন, বিপ্লবোত্তর বাংলাদেশ নিয়ে স্বপ্ন দেখেছেন, বাংলাদেশ কোন প্রক্রিয়ায় যাবে চিন্তা করেছেন, তারা মনে করেছেন যে রাষ্ট্রপতি এখানে থাক, বাকিটা যেভাবে আমরা মনে করছি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে সামনে দিয়ে যেভাবে সংস্কার করা প্রয়োজন সেই লাইনে ধরে এগিয়েছেন। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস বিপ্লবের পক্ষের সমস্ত শক্তিকে সাথে নিয়ে কনসাল্ট করে, সমস্ত স্টেক হোল্ডারদের সাথে কথা বলে কিছু সংস্কার প্রস্তাব দিয়েছেন। এখানে দ্বিমত থাকতেই পারে, সেটা হয়তো পরবর্তী রাজনৈতিক সরকার এসে সেই জায়গাগুলো চিন্তা করবেন। সংস্কার প্রস্তাবের যে কথা বললেন, ফেব্রুয়ারিতে নির্বাচন এবং একদিনে 2 ভোট, গণভোট এবং জাতীয় নির্বাচন, যেটা এই নির্বাচন নিয়ে আপনার দলের
বিভিন্ন নেতাকর্মীর বিভিন্ন ধরনের বক্তব্য এসেছে। দলের মহাসচিব হ্যাঁ ভোটের কথা বলেছেন, যে যেহেতু এটা আমরাই প্রণয়ন করেছি হ্যাঁ ভোটের। তো সাবেক অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামানের মন্তব্য জানতে চাই গণভোটের বিষয়ে, পরে আপনার জাতীয় নির্বাচন আমরা আসছি। গণভোটের প্রশ্নে বিএনপির মহাসচিব যেটা বলছেন সেটাই ধরে নিতে হবে, এটা দলীয় সিদ্ধান্ত। কিন্তু দল কি কোনো প্রেস ব্রিফ করবে কিনা? ধরেন রাষ্ট্র তো হ্যাঁ ভোটের পক্ষে তার নির্বাচনী প্রচারণা চালিয়ে মহাসচিব যাচ্ছে, বলে দেওয়ার পরে আর কিছু থাকে না। নতুন করে আর কিছু বলার দরকার লাগে আচ্ছা না। ঠিক আছে, তাহলে একটু জাতীয় নির্বাচনে যাই। আপনি অ্যাটর্নি জেনারেলের পদ ছেড়ে নির্বাচনে নেমেছেন, জনগণের সাথে মেশাও শুরু করেছেন। বলা হয় যে বাংলাদেশের রাজনীতি তুলনামূলক একটু জটিল। কোন জটিল মারপ্যাচের মধ্যে ঢুকলেন? আমি এটাকে খুব বেশি জটিলতার জায়গায় দেখছি না, কারণ আমি ক্লাস 8 থেকে রাজনীতি করি। ওই অঞ্চলের, আমি যে অঞ্চল থেকে এসেছি, একটি পিছিয়ে পড়া জনগোষ্ঠীর এলাকা, যাদের সাথে গত প্রায় ধরুন 1985 সাল থেকে কাজ করছি, 40 বছর ধরে যাদের সাথে কাজ করছি, তাদের মন বুঝতে আমার খুব বেশি কষ্ট পেতে হচ্ছে না। তাদের সাথে হাঁটতে, তাদের সাথে খেতে, শুইতে, বসতে, চলতে আমি কষ্ট পাচ্ছি না, এবং আমি মনে করছি না যে এটা জটিল কিছু। রাজনৈতিক তো কালচারের পরিবর্তন হওয়া দরকার। আপনি সম্প্রতি একটি বক্তব্য দিয়েছেন, সে বক্তব্যটি দেখলাম যে সোশ্যাল মিডিয়াতে প্রচুর ভাইরাল হয়েছে, যে কোনো একটা বক্তব্যে উঠলে মানে পুরো পদ, কে কে নেতা, সব কিছু বলতে হয়। এই জায়গা থেকে যে প্রচলিত রাজনীতি থেকে নতুন করে রাজনীতির বিনির্মাণ, যেটা আমরা 02 বা 20 বলছি, সেই জায়গাতে কি আপনারাই আগামীর পথ দেখাবেন, বা সেই রকম কোনো আমরা কর্মপরিকল্পনা স্বপ্নবাজ আপনার মানুষ। নিজের রয়েছে কিনা? আমরা স্বপ্নবাজ মানুষ, স্বপ্ন দেখতে ভালোবাসি, স্বপ্ন দেখাতে ভালোবাসি। এইটা এসেছিল ছাত্র দলের একটা ওয়ার্কশপে। আমরা স্টেজে বসে আছি, ছাত্র দলের সাধারণ সম্পাদক, থানা কমিটির, ওখানে পরিচয় করে দিচ্ছেন প্রায় 10 মিনিট ধরে আমাদের সামনে, ওই অমুক ইউনিয়নের অমুক নেতা, অমুক উপস্থিত। তখন আমি বললাম যে এই কালচারটা পরিবর্তন করা প্রয়োজন। একজন রাজনৈতিক কর্মীর পরিচয় ফুটে উঠবে তার কাজের মধ্য দিয়ে। একজন রাজনৈতিক কর্মীর পরিচয় ফুটে উঠবে তার মেধা, তার মনন, তার শিক্ষা, তার নৈতিকতা, তার চালচলন, এগুলোর মধ্য দিয়ে। মিটিংয়ে বসে 10 মিনিট ধরে সবার পরিচয় করা দিতে হচ্ছে, এই কালচারটা থেকে ছাত্রদলকে বের করতে হবে, এটাই বলেছি। শুধু ছাত্রদল না, সব দলকে, সব মূল দলের দলকে। ক্ষেত্রে এই ধরনের ঘটনা আমরা আগের সরকারেও সবাইকে দেখেছি। এখান থেকে বের হতে হবে। বের হয়ে আসে। আপনার যে নির্বাচনী এরিয়া, এবং এটা তো বর্ডার এরিয়ার সাথেও যুক্ত রয়েছে, ঝিনাইদহ। আমি শৈলকুপা আপনার সরাসরি আসন না, আমি পুরো ঝিনাইদহ নিয়ে বলছি। ঝিনাইদহ, মেহেরপুর, এটা ঐতিহাসিকভাবেও অনেক অনেক বড় জায়গা। সেই জায়গাতে এখন আধিপত্যবাদের যে কথা বলা হয় বা আগ্রাসনের কথা বলা হয়, আপনি এইরকম কোনো আগ্রাসনের ভয় আপনার মধ্যে আছে? আমার মধ্যে নাই, একদমই নেই। সেক্ষেত্রে আপনার কর্মপরিকল্পনা কি ধরনের, যে এই ঝিনাইদহ 1 আসনে আপনি প্রার্থী, ধরেন আপনি এমন কি করবেন যে আপনাকে মানুষ ভোট প্রথম দিবে? কথা হলো যে আমি যেহেতু একটি রাজনৈতিক দলের বৃত্তেবন্দী, আমাকে অবশ্যই রাজনৈতিক দলের যে 31 দফা নির্বাচনী ইশতেহার, এটা বাস্তবায়নের জন্য আমাকে চেষ্টা করতে হবে। দ্বিতীয়ত হলো এর বাইরে যে আমি আমার এলাকায় সবার আগে সুশাসন নিশ্চিত করতে চাই। আচ্ছা। সেই সুশাসনটা হলো, একজন মানুষ ভিন্ন রাজনৈতিক মতাদর্শ থাকতেই পারে, সেই কারণে তাকে মারতে হবে, তাকে খুন করতে হবে, তার বাড়িঘর ভাঙতে হবে, তাকে মিথ্যা মামলা দিতে হবে, এই জায়গাটা বন্ধ করতে চাই। এবং আমি গত 16 মাস সময় অ্যাটর্নি জেনারেল থাকা অবস্থায় সেটা বন্ধ করতে পেরেছি। আমার দ্বিতীয় লক্ষ্য হলো শৈলকুপাকে শিক্ষার সর্বোচ্চ শিখরে নিয়ে যেতে চাই, যেখানে একঝাঁক শিক্ষিত ছেলেরা এসে বিশ্বের বিভিন্ন দেশে যে শৈলকুপাকে নেতৃত্ব দেবে। আমার তৃতীয় স্বপ্ন হলো শৈলকুপাকে মাদক মুক্ত করতে চাই, সন্ত্রাস মুক্ত করতে চাই, দুর্নীতি মুক্ত করতে চাই। আমার ওখানে দুর্নীতি করার সুযোগ কম শৈলকুপাতে, তারপরেও এটা কৃষি জনপদ, কৃষি অর্থনীতি নির্ভর একটি জনপদ। এখানে অন্য কোনো ইনকামের ব্যবস্থাও নাই, ওইরকম দুর্নীতি করার সুযোগও মানুষের কম। বাট দুর্নীতি, সুশাসন, মাদকমুক্ত সমাজ, শিক্ষার পরিবেশ উন্নয়ন, মোটা দাগে এগুলোই হবে আমার মূল লক্ষ্য। একটু জাতীয় রাজনীতিতে ফিরতে চাই। আপনার নেতা লন্ডন থেকে ফেরার পরেই তিনি বলেছেন যে আই হ্যাভ এ প্ল্যান,
কি মনে করছেন তারেক রহমান আসলে কোন ধরনের প্ল্যান নিয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে চান? শুনেন, তারেক রহমান সম্পর্কে রিসেন্টলি একজন প্রখ্যাত সাংবাদিক বাংলাদেশের, আমি নাম বলছি না সঙ্গত কারণেই, উনি তারেক রহমানের বিরুদ্ধে হেন কোনো রিপোর্ট নাই যে করেননি। উনি একটা নামকরা পত্রিকার এডিটরও। উনি তারেক রহমানের সাথে দেখা করে আসার পর আমার সাথে ওনার দেখা হয়েছে একদিন। উনি বললেন, তারেক সাহেব সম্পর্কে আমি যত নেগেটিভ লেখা লিখেছি আর যত কথা বলেছি, ওনার সাথে এক মিটিংয়ের পরে তার সম্পর্কে আমার সমস্ত ধারণা পাল্টে গেছে। এত বিনয়ী, এত থরো, এত প্ল্যান্ড ওয়েতে কাজ করেন, পরিকল্পনা এত স্বচ্ছ, আমার এখন লজ্জা লাগে যে আমি এত ভুল কী করে করলাম। তো তারেক রহমান সাহেব বাংলাদেশে এসেছেন, এখন পর্যন্ত ওনার কার্যক্রমে, ওনার কথাবার্তায়, ওনার চালচলনে কেউ, ওনার নিন্দুকেরাও বড় কোনো ভুল খুঁজে পাননি। এটাই তারেক রহমান। এবং ওনার যেহেতু বলেছেন আই হ্যাভ এ প্ল্যান, আমরা বিশ্বাস রাখি হি হ্যাজ এ প্ল্যান, এবং সেই প্ল্যানটা উনি যেভাবে নিয়ে যাবেন, সেই নেওয়ার পিছনে কেন্দ্রবিন্দুতে শুধুই বাংলাদেশ, শুধুই বাংলাদেশের মানুষ, শুধুই উন্নয়ন, শুধুই সুশাসন। এটাই ওনার প্ল্যানের অংশ বলে আমরা মনে করি। আরেকটি কথা দেখেন, বাংলাদেশে ফ্যামিলি কার্ড ইস্যু করা হয়েছে মহিলাদের জন্য। একজন নারী, একজন গৃহিণী সবার আগে ঘুম থেকে ওঠেন বাড়িতে, পরিবারে, গ্রামে, গ্রামে বলেন শহরে বলেন, সবার আগে ঘুম থেকে উঠে ঘরদোর পরিষ্কার করেন, রান্না বাড়া করেন, হাঁস মুরগি পালেন, গরু ছাগল দেখেন, ধান ভানেন, ধান উড়ান, আবার সারাদিন রান্নাবাড়া করেন দুপুরের জন্য, রাতে রান্না করে স্বামী সন্তানকে খাইয়ে দিয়ে সবার শেষে নিজে খেয়ে ঘুমাতে যান। বাংলাদেশের প্রতি ঘরে ঘরের চিত্র এটা। আপনি যদি তার স্বামীকে জিজ্ঞাসা করেন আপনার স্ত্রী কি করেন, বলে কিছু করে না, গৃহিণী। তারেক রহমান কতটা চিন্তা করেছেন, বেগম খালেদা জিয়া কত চিন্তা করে গেছেন, উনি বলেছেন এটা হতে পারে না। যে মানুষটি সবার আগে ঘুম থেকে উঠে একটা পরিবারের সবার পরে যে ঘুমাতে যাচ্ছে, আর তার গায়ে তকমা লাগছে যে সে কিছু করে না, এই জায়গা থেকে তাদের সম্মানের জায়গায় নিতে হবে। এই কারণে তার মহাপরিকল্পনার মধ্যে ফ্যামিলি কার্ড ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছেন। ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ড দুইটা নিয়ে আলোচনা হচ্ছে। এটা নিয়ে কিন্তু ফেসবুকে প্রচুর সমালোচনাও আছে যে কতটা বাস্তবসম্মত। জি, আপনি কন্টিনিউ করেন। তাহলে ফ্যামিলি কার্ড ইস্যু করলে এই যে গৃহিণীরা প্রতি মাসে প্রায় 2500 টাকা করে পাবেন, পরিকল্পনার মধ্যে আছে, সেই ক্ষেত্রে এই কার্ডটা বাংলাদেশের নারীদের স্বাবলম্বী করবে। এটা তারেক রহমানের পরিকল্পনা। একজন কৃষক যে নিরন্ন মানুষের মুখে, ক্ষুধার্ত মানুষের মুখে খাদ্য তুলে দেওয়ার জন্য হাড়ভাঙা পরিশ্রম করছেন, সেই কৃষক 1 বিঘা জমিতে ধরেন বছরে 20 মণ ধান তুলছেন। বছর শেষে তাকে হিসাব করতে হয় এই 20 মণ ধান ফলাতে যেয়ে আমার কত টাকা ইনভেস্ট করতে হয়েছে, কত টাকা লস হলো বা লাভ হলো। যদি লাভ হয় কখনো মনে হয় যে 1000 বা 1500 টাকা লাভ হচ্ছে 1 বছরে। বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের মহাপরিকল্পনার মধ্যে এই কৃষক এসেছেন, যে কৃষককে কৃষি কার্ড দিতে হবে, তাকে স্বাবলম্বী করতে হবে, তার পাশে দাঁড়াতে হবে। এবং বেগম খালেদা জিয়া প্রথমবার ক্ষমতায় এসে বাংলাদেশের কৃষকদের 5000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করেছিলেন। এই সব কিছুই প্রো পিপল চিন্তার অংশ। এবং তারেক রহমানের যে পরিকল্পনা, সেই পরিকল্পনা কিন্তু জনকল্যাণমুখী, বাংলাদেশমুখী, মানুষমুখী, ক্ষুধার্ত, নিরন্ন, শ্রমজীবী, পেশাজীবী সমস্ত মানুষের মুখী। এখন আপনাদের কথা হলো কিভাবে এত টাকা আসবে। বাংলাদেশের 4 কোটি পরিবার আছে, তার মধ্যে মনে করেন 4 কোটিকেই কার্ড দিতে হবে। এই 4 কোটিকে কার্ড দিলে কত টাকা যাবে? 4 × 2500 গুণ করেন,
25,000 কোটি বা সামথিং এরকম কিছু। টাইমস ম্যাগাজিন একটা রিপোর্ট করেছে, আপনারা দেখেছেন, যে গত 16 বছরে বাংলাদেশ থেকে $234 বিলিয়ন পাচার হয়েছে। তার মানে বছরে প্রায় $16 বিলিয়ন, তার মানে বছরে প্রায় 20 লক্ষ কোটি টাকা। আপনি পাচার যদি ঠেকাতে পারেন, তার থেকে 2500 টাকা করে প্রতি পরিবারে দেওয়া কোনো কিছুই সংকট হবে না। মানুষ হয়তো এই প্রশ্নগুলো তোলে এই কারণে, ওই যে আমরা যদি শব্দটা ব্যবহার করি, যে এই পাচার হওয়া টাকা যদি আমরা আটকাতে পারি, কারণ এরপরে যারা সরকার গঠন করবে তারাও যে পাচার করবে না তারই তো নিশ্চয়তা কে দিবে? এইখানেই তো আমাদের টেস্ট, অগ্নি পরীক্ষা। এখানেই আমাদের অগ্নি পরীক্ষা। এখানেই মানুষের আস্থা, ভরসা, বিশ্বাস ফিরিয়ে আনার জায়গাটা। এখানেই সুশাসনের প্রশ্ন। এখানে একটি স্বাধীন স্বনির্ভর বাংলাদেশ গড়ার স্বপ্ন। এবং আমি একটু আগে আপনাকে বলেছি, বিএনপির রাজনীতি এবং আওয়ামী লীগের 72 থেকে 75-এর রাজনীতি, 9 থেকে 24-এর রাজনীতি, পার্থক্যের জায়গাটা বলেছি। একদমই। এর আগে আমরা অনেকবার দেখেছি যে নির্বাচনী প্রতিশ্রুতি তৈরি হয়, 10 টাকায়ও চাল খাওয়ানোর কথা ছিল, শেষ পর্যন্ত জনগণ পেয়েছে কিনা এটা প্রশ্ন থেকে যাবে। আমরা নিশ্চয়ই ভবিষ্যতেও দেখব বিএনপিও যে ফ্যামিলি কার্ড বা কৃষক কার্ড, এটা শেষ পর্যন্ত কতটুকু সফল হয়। আবার একটু আইনে ফিরতে চাই। বাংলাদেশের এই বর্তমান প্রেক্ষাপটে সবচাইতে আলোচিত মামলা বা আলোচিত হত্যাকাণ্ড শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডটি ঘটেছে। আপনি অ্যাটর্নি জেনারেল থেকে জাস্ট চলে আসার কয়েকদিন আগের ঘটনায় এই মামলাটি নিয়ে আপনার মূল্যায়ন কি, এবং নির্বাচনী তফসিল ঘোষণার পর এই হত্যাকাণ্ড, আপনি দেখেছেন যে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে হত্যা করা হয়েছে, আসামি সবাইকে গ্রেপ্তার করা হয়েছে। তো বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী চাইলেই তো গ্রেপ্তার করতে পারে, হাদির হত্যাকারীদের ক্ষেত্রে কেন ব্যত্যয় ঘটল? হয়তো বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তো মানুষ, তাদেরও সীমাবদ্ধতা আছে। তারা হয়তো সর্বোচ্চ চেষ্টা করেও পারছে না। হয়তো বা যারা খুনি বা খুনের পিছনে যারা আছেন তারাও খুনি, তারা হয়তো খ্যাকশিয়ালের চেয়েও বেশি চালাক, চতুর। আজ হোক কাল হোক ধরা পড়বেই। কোনো খুনি খুন করে বিচার হবে না, এইটা বাংলাদেশে আর হবে না। হাদির হত্যাকাণ্ড বাংলাদেশের মানুষকে হৃদয়ে নাড়া দিয়ে গেছে। হাদির হত্যাকাণ্ড বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। আমরা একটি ঝঞ্ঝা বিক্ষুব্ধ সময়ের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছি। সেই ঝঞ্ঝা বিক্ষুব্ধ সময়ে হাদি, স্বেচ্ছাসেবক দলের নেতার হত্যা, আরও কিছু হত্যাকাণ্ড আমাদের অশনি সংকেত দেবে। কিন্তু আমরা লড়াকু জাতি, আমাদের মূল লক্ষ্য এখন বাংলাদেশকে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের মহাসড়কে নিয়ে যাওয়া। যার সাথে সম্পৃক্ত ফরেন ইনভেস্টমেন্ট, যার সাথে সম্পৃক্ত বাংলাদেশের মানুষের সুখ দুঃখ, হাসি কান্না, উন্নয়ন, ভালো থাকা, ভালোভাবে বাঁচা, সব কিছুর সাথেই কিন্তু বাংলাদেশের নির্বাচন এবং নির্বাচনী ব্যবস্থা জড়িত। এটা যদি আমরা কন্টিনিউ করতে পারি, এই কালচার, 5 বছর পর পর সরকার মানুষের মুখোমুখি হবেন, গণতান্ত্রিকভাবে সরকার পরিবর্তন হবে, এই জায়গা যদি আমরা নিতে পারি, তাহলে দেখবেন এই জায়গার থেকে আমরা একদিন নিশ্চয় উত্তরণ ঘটাবো। এবং সেই জায়গা নেওয়ার জন্য সংসদের বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষের ভোটাধিকার নিশ্চিত করার জন্য ত্রয়োদশ সংশোধনী এনেছিলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। সেইটা সুপ্রিম কোর্ট একটা কি বলে এটাকে, ভিশিয়াস সাইকেল অফ ক্রিমিনালাইজেশন অফ পলিটিক্সের পার্ট হয়ে গিয়েছিল, খায়রুল হক কং সেই বাতিল করেছিল। আমরা কিন্তু সেটাকে আবার রিভিউয়ের মাধ্যমে বিপ্লবোত্তর সময়ে রেস্টোর করিয়েছি। এখন আমরা স্বপ্ন দেখতেই পারি, এবং এই রেস্টোরেশনের অর্থ হলো এই সিস্টেমটা কিন্তু এখন চাইলেই আমাদের পার্লামেন্ট বাতিল করতে পারবে না, চাইলেই কিন্তু সুপ্রিম কোর্টও বাতিল করতে পারবে না, বিকজ সেকেন্ড রিভিউয়ের কোনো অপশন নাই। সুতরাং আমরা স্বপ্ন দেখতেই পারি বাংলাদেশ আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারেই হবে।
আপনি দেখেন গুণগত পরিবর্তন আপনারা চোখে দেখছেন না। 16 বছর সময়ে 4,500 মতো মানুষকে ক্রস ফায়ারে হত্যা করা হয়েছিল। 700 মানুষ গুমের শিকার হয়েছিলেন। 60 লক্ষের উপরে শুধুমাত্র বিএনপি করার অপরাধে নেতাকর্মীদের বিরুদ্ধে গায়েবী মিথ্যা মামলা করা হয়েছিল। আপনি গত 16, 17, 18 মাস সময়ের হিসাব করেন, একটিও গুমের কোনো ঘটনা নাই। পুলিশ বাদী হয়ে মিথ্যা গায়েবী মামলা করেছে এরকম কোনো রেকর্ড গত 17 মাসে নাই। ক্রসফায়ারের 10-12টা ঘটনা মানবাধিকার সংগঠনগুলো রিপোর্ট করেছে, সেটাও সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পদক্ষেপ নিয়েছেন। এইগুলো কিন্তু গুণগত পরিবর্তন। আগে পুলিশ বাদী হয়ে রাজনৈতিক প্রতিপক্ষকে মামলা করার জন্যই করতো। তবে একটা কথা, আপনি বলবেন মিথ্যা মামলা তো আছেই। হ্যাঁ, মিথ্যা মামলার সংস্কৃতি বাদ হয়নি, বা সত্য মামলায় মিথ্যা আসামি আছে। সত্য মামলায় মিথ্যা আসামি আছে। সেখান থেকেও প্রতিকারের জন্য এই অন্তর্বর্তীকালীন সরকার ফৌজদারি কার্যবিধির একটি অ্যামেন্ডমেন্ট এনেছেন। সেই অ্যামেন্ডমেন্ট এনে অনেক মানুষ রিলিফ পেয়েছে। যে আমাদের জেনারেল ল যেটা, একবার একজনের বিরুদ্ধে মামলা যদি হয়ে যায়, বছরের পর বছর তদন্ত রিপোর্ট জমা হয় না বা ঘুরতে থাকে। অ্যামেন্ডমেন্ট সংশোধনী এনে ফৌজদারি কার্যবিধিতে বলা হলো যে না, কেউ যদি এরকমভাবে সত্য মামলায় মিথ্যা আসামি হয়, সে সংশ্লিষ্ট জেলা পুলিশ সুপার অথবা ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে দরখাস্ত দিয়ে তার সমস্ত তথ্য উপাত্ত দিতে পারবে যে কেন সেই মামলার আসামি হওয়ার যোগ্য না, এবং অন্তর্বর্তীকালীন ফাইনাল রিপোর্ট দেওয়ার সুযোগ রাখা হয়েছে। এগুলো কিন্তু গুণগত পদক্ষেপ, পরিবর্তন। এইগুলো হাইলাইট হচ্ছে না। আমরা এখনও পুরনো সংস্কৃতিটাকেই সামনে তুলে আনতে চাচ্ছি। আমাদের সাংস্কৃতিকভাবে শুধুমাত্র যে যারা দায়িত্ব পালন করছেন, শাসন করছেন, তাদের উপর কেন দায় চাপাবেন? আপনারা সাংবাদিকরা আছেন, এই যে ওই দিন আমি প্রথম আলোর এডিটর সাহেব ছিলেন একটা প্রোগ্রামের সামনেই বললাম, আপনারা শুধু রাজনীতিবিদদের বিরুদ্ধে দায় চাপাবেন, আপনারা শুধু প্রশাসনের বিরুদ্ধে দায় চাপাবেন, আপনাদের কিছু দায়িত্ব নিতে হবে। আপনি দেখেন একটা বিশ্ববিদ্যালয়ে 80-র দশক থেকে একজন ছেলে যদি অস্ত্র কোমরে নিয়ে গুলি করতো বা অস্ত্র কোমরে নিয়ে দলবল সহ মাস্তানি নিয়ে ক্যাম্পাসে ঘুরে বেড়াতো, আপনারা পত্রিকাগুলো তার লিড নিউজ করতেন, তাকে পরিচয় করে দিতেন কত বড় হিরো। নেগেটিভ ওয়েতে করতে গেলেও সে কিন্তু একটা হিরো হয়ে যেত। বিশ্ববিদ্যালয়ে সদ্য ঢোকা একটা ছেলে ওই হিরোইজমের জায়গায় যেত, পড়ালেখা বাদ দিয়ে এটা করতো। এবং গোলাম ফারুক অভি তো এটার একটা জলজান্ত দৃষ্টান্ত। নাম নিতে চাচ্ছিলাম না, কিন্তু একটা ছেলে তার ডিপার্টমেন্টে ফার্স্ট হয়ে গোল্ড মেডেলিস্ট হচ্ছে, বিসিএস এ সবচেয়ে ভালো কাজ করছে, ভালো পড়ালেখা করে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছে, বিদেশের কোনো বিশ্ববিদ্যালয়ে অক্সফোর্ড, ক্যামব্রিজ, ইয়েল সহ MIT-তে ভর্তি হচ্ছে। এদের কিন্তু আপনারা হাইলাইট করছেন না। আপনারা হাইলাইট করছেন যে ছেলেটা সন্ত্রাসের পথ বেছে নিয়েছে, তাকে সারা বাংলাদেশ চিনবে। আর যে ছেলেটা এতটা মেধাবী যে ক্যামব্রিজ জয় করছে, অক্সফোর্ড জয় করছে, MIT জয় করছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গোল্ড মেডেলিস্ট হচ্ছে, তাকে আপনারা হাইলাইট করছেন না। ফলে আপনাদেরও কিছু রেসপন্সিবিলিটি নিতে হবে সমাজের এই ক্ষয়িষ্ণু ধারায় নিয়ে যাওয়ার পিছনে। আপনি এখন যে রাজনীতির কথা বলছেন বা 24 পরবর্তী যে রাজনৈতিক সংস্কৃতি বা নতুন সংস্কৃতির কথা বলছেন, সেই সংস্কৃতিতে আপনার নির্বাচনী এলাকায় আপনার প্রতিপক্ষ কারা, আর তাদের সম্পর্কে আপনার মূল্যায়নই বাকি? আমার প্রতিপক্ষ এখানে মোট 7 জন ক্যান্ডিডেট আছে। তাদের প্রত্যেকেই সজ্জন, কারোর বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ নাই, কারোর বিরুদ্ধে সন্ত্রাসের কোনো অভিযোগ নাই, কারোর বিরুদ্ধে মানুষের সাথে প্রতারণা করার কোনো অভিযোগ নাই। প্রত্যেকেই সজ্জন, প্রত্যেকেই আমার ভালো ভোটার হওয়ার যোগ্য। এবং আমি বিশ্বাস করি আমি যদি বিজয়ী হই, আমি এদের প্রত্যেকের সাথেই শৈলকুপার উন্নয়নের জন্য, সুশাসনের জন্য, স্বপ্নের শৈলকুপা গড়ার জন্য একসাথে নিয়ে কাজ করতে পারবো।
শৈলকুপা জাতীয় সরকার আর কি। আমরা একদম আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। শেষ প্রশ্নটি দিয়েই শেষ করতে চাই, সেটা হচ্ছে ফেব্রুয়ারির 12 তারিখে যে নির্বাচন, এই বর্তমান যে সরকার ব্যবস্থা রয়েছে বা আমরা যে ইউনিস গভর্নমেন্ট বলছি, এই গভর্নমেন্টের জন্য কতটা চ্যালেঞ্জ? এই নির্বাচন নিশ্চয়ই সরকারের জন্য চ্যালেঞ্জ। তবে সরকারের সুবিধাজনক জায়গা হলো রাজনৈতিক দলগুলো নির্বাচনমুখী। আন্তর্জাতিক সম্প্রদায় চাচ্ছে বাংলাদেশে একটি গণতান্ত্রিক নির্বাচন হোক এবং গণতন্ত্রে ফিরুক। বাংলাদেশের যারা স্টেক হোল্ডার, প্রশাসন, সেনাবাহিনী সবাই চাচ্ছেন বাংলাদেশে একটি সুষ্ঠু স্বাধীনভাবে নির্বাচন হোক। এই সবগুলো ব্যবস্থাই এই সরকারকে এই নির্বাচন করতে সহায়ক ভূমিকা পালন করবে এবং এটাই সরকারের বড় স্ট্রেংথ। তার সাথেও আবহাওয়া যেটা, মানে আমরা যে শীত উপভোগ করছি, ফেব্রুয়ারি নির্বাচন আসতে আসতে বেশি গরম থাকবে না, বেশি শীতও থাকবে না, এরকম একটা আবহাওয়া গোটা নির্বাচনকে একটা উৎসবে পরিণত করবে। নির্বাচনকে হই হই রই রই একটি পরিবেশ তৈরি করবে যেখানে মানুষ উপভোগ করবে। আমাদেরও আকাঙ্ক্ষা থাকবে নির্বাচনটা উৎসবমুখর হোক, কোনো ধরনের প্রাণহানি না হোক, একটা গণতান্ত্রিক পরিবেশের মধ্য দিয়েই নতুন সরকার গঠিত হবে বাংলাদেশে এবং বাংলাদেশ বিশ্বমঞ্চে এগিয়ে যাবে। আপনার জন্য শুভকামনা, আপনার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো শেষ করছি। আপনাকেও ধন্যবাদ, আপনাকেও শুভকামনা। দর্শক, এই ছিল আজকের এন মোহাম্মদ প্রেজেন্টস দ্য হট সিট। প্রতি বৃহস্পতিবার রাত 11:35 আমরা বিশেষ কোনো অতিথিকে নিয়ে আপনাদের সামনে হাজির হই। আগামী পর্বে অন্য কোনো অতিথিকে নিয়ে আবারও দেখা হবে একই সময়ে। সে পর্যন্ত সবার জন্য রইল শুভকামনা। শুভরাত্রি।